সমস্ত ওয়ার্ল্ডে ইমিগ্রেশন ভিসার যত কেস আছে সব এখন স্লো ডাউন হয়ে গেছে। এখন যেটা বিশ্লেষণে যা বুঝলাম শুনলাম যে আমেরিকার ইমিগ্রেশনের সমস্ত কিছুরে বিজি করে রাখছে, যারা বিগত 4-5 বছরে গ্রিন কার্ড পাইছে, ওয়ার্ক পারমিট পেয়েছে, তাদের কেস রিএক্সামিন করার জন্য তারা কীভাবে আসলো, কী করলো না করলো, এবং তাদেরকে যাদেরই সন্দেহ হবে, যাদেরকে মনে করেন কাগজপত্র দেখে সন্তুষ্ট হবে না এই কমিটি, এই অবস্থায় তাদেরকে আবার নতুন করে ডাকার পরে হয়তো সেদিন নতুন করে শুনানি হবে, শুনানি হলে হয়তো অ্যারেস্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার ভিডিওটি দেখবেন, সাউথ ফ্লোরিডা আমেরিকা থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। ভাই আজকে আবার নতুন আমেরিকান সমসাময়িক বিষয় নিয়ে আজকে একটা ভিডিও করতে বসছি। আসলে ভিডিওটা শুরুর আগে কিছু কথা না বললেই নয়, এটা আমার মনের আক্ষেপের কথা। কারণ ভিডিও করে মেসেজ দেওয়ার চেষ্টা করি, মানে অনেক মেসেজ করেন, কমেন্টস করেন, এই জন্য অনেক ভালো লাগে। কারণ সবাই আমাকে উৎসাহ দেন, অনেকে ভুল হয়ে গেলে যে বলে যে ভাই আপনি এইভাবে করে এইবারটা মনে ঠিক হয় না, আপনি একটু ভালো করে জানি করে স্টাডি করে তারপর আপনি একটু এই কথাটা বললেন, আপনি একটু আবার দেখেন ভাই, এগুলো ভালো লাগে ভাই। আমি আবার বলি ভাই, শিখার কোনো বয়স নাই ভাই, আর যে কোনো বয়সে যে কোনো কারো কাছে শিখতে পারি। যেমন আমি অনেক কিছু না পারলে আমার ছেলেরা জিজ্ঞেস করি, ছেলের বয়স 16 বছর, ওটা জিজ্ঞেস করি বাবা এটা কীভাবে করতে, আমার একটু দেখাই দিত কম্পিউটারে। এটা লজ্জার তো কিছু নেই ভাই, আমার ছেলের কাছে আমি জিজ্ঞাসা করি শিখি, এটা তো লজ্জার কিছু নেই, এটা গর্বের ব্যাপার। আপনারা অনেক কিছু জানেন আমার চেয়ে, আমি যে সব জানি তা তো না, আমি সব জানতে সমস্যা তো না, আমারও ভুল হইতে পারে। যাই হোক, অনেক মেসেজ করেন, অনেকে একজনে বলে যে ভাই আপনি ঠিকমতো কথা উচ্চারণ করতে পারেন, আবার ভিডিও করেন। ভাই ঠিক আছে, আমি তো বলি ভাই আমি তেমন শিক্ষিত না, তবে শুধু এইটুকু বলে যাই ভাই, আমি 1990 সালে গ্র্যাজুয়েশন করছি, মানে ডিগ্রি পাস করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, খুলনা ল্যাবরেটরি স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, 86-তে ইন্টারমিডিয়েট পাস করছি বিএল কলেজ থেকে। খুলনা প্রকৌশল বিআইটিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য কারণে, পারিবারিক কারণে, টাকা পয়সা অর্থনীতির কারণে হয়তো পারি নাই, লেখাপড়া করতে পারি নাই। তারপরে 1990 সালে গ্র্যাজুয়েশন করে তারপরে আমেরিকা আসছি, মালয়েশিয়া গেছি। যাই হোক, বড় হিস্টোরি, সেটা নিয়ে বলবো। তবে নিজে লেখাপড়া করতে পারি নাই, নিজের অনেক ইচ্ছা ছিল, ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা ছিল, ইঞ্জিনিয়ার, কিন্তু হইতে পারি নাই। কিন্তু 2 মেয়েরে ডাক্তার বানাইছি ভাই, এটুক করছি ভাই আমেরিকা এসে। আরেক ছেলের চিন্তা ভাবনা আছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বানাইবো। যাই হোক ভাই, এটুকু আমি বললাম। ওই যেই ভাই আমারে বলছে ভাই আমার ভাই লেখাপড়া জানি, হয়তো বয়স হয়ে গেছে, এখন হয়তো উচ্চারণ ঠিক মতো করি না, 56 বছর হয়ে যাবো এই জানুয়ারির 8 তারিখে। তো বুঝলেন না, একটু হবেই ভাই, এই বয়সে যে ভিডিও করতে পারি, চলাফেরা করতে পারি, এই জন্যই লাখ লাখ শুকরিয়া আদায় করি। যাই হোক ভাই, আজকে যে জিনিসটা নিয়ে করতে, আমি আবারও বলি, আমি কোনো লয়ার না, আমি কোনো সলিসিটার না, আমি কোনো অ্যাডভাইজার না ভাই। আমি শুধু আমার মনের কথাগুলি, যেগুলো আমি জানি, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি মনে করি এই কথাগুলি আপনাদের জানানো উচিত। যেই ভাই এই যে পণ্ডিতি কথা করেন ভাই, এত শিক্ষিত, তাহলে আপনি করেনটা কি লেগে ভাই? আমরা তো, আপনি আমাকে সাবধান করে দেন। আমি তো সাবধান করার লেগে ভিডিও করতেছি, কারণ যারা আমেরিকার ভিসা পাইছেন, এই মুহূর্তে আমেরিকা আসতে চাইতেছেন, তাদের নিয়ে আজকে কিছু কথা বলবো, কিংবা যারা আমেরিকা আসার অপেক্ষা করতেছেন তাদের নিয়ে আজকে কথাটা বলবো, তাদের সাবধান করার জন্য কথা বলবো। তো আপনারা এত ভালো, এত বুঝেন, তাহলে আপনি ভিডিও করেন, আমাকে সাবধান করে দেন ভাই। যাই হোক ভাই, রাগের কথা, ক্ষোভের কথা বললাম, জাস্ট কাম টু দ্য পয়েন্ট ভাই। এখন পয়েন্ট আসছি। পয়েন্ট হলো ভাই, ওই যে 9/11-এর পরে যে মানে জর্জাপটা হয়েছে, আমেরিকার টোটাল আমূল সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে গা। কি আমেরিকা ছিল সেই স্বপ্ন লাগে। যে ওই যে একজন আমি বলছিলাম যে মায়ামি এয়ারপোর্টে আমি প্লেনের ভিতরেও গেছি, সেটা সে বিশ্বাস করে না, তারা কীভাবে বিশ্বাস করাইবো? মানে তখন সিকিউরিটি এত, মানুষ এইভাবে ট্রাস্ট করতে, এটা কোনো ব্যাপারই ছিল না। আমি কিনা 99 সালে না 98 সালেই আমি স্ট্যাচু অফ লিবার্টির সেই উপরে উঠছি, যেটা এখন স্ট্যাচু অফ লিবার্টির ধারে কাছে যাইতে দেয় না। এখন তো এগুলো গল্পের মতো মনে হয়, কিন্তু এগুলো করছি। এই শুধু আমি কথাগুলি বলতেছি যে ভাই, পৃথিবীটা কত চেঞ্জ হয়ে গেছে, আমেরিকা কত চেঞ্জ হয়ে গেছে। 9/11-এ এক হামলার পরে সমস্ত সিস্টেমটাই ক্লাপস হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তারপরে মাঝখানে মোটামুটি কথা একটু ভালো হয়েছে, অনেক কিছু হয়েছে, চেঞ্জ হইতেছে। আবার এই যে দেখেন, এই আমাদের এই প্রেসিডেন্ট আওয়ার পরে ভাই কথা বলতেও ভয় লাগে। প্রেসিডেন্ট আওয়ার পরে সব কিছু, এর কোনো এই গভর্নমেন্টের কোনো অন্য কোনো কাজই নাই। কাজ হলো একটাই, ইমিগ্রেন্টের মানে অভিবাসীগো পিছনে লাগা, অভিবাসীগো লইয়া মানে নতুন দিন নাইট করা, মানে কি একটা খেলা শুরু করেছে, গেম শুরু করে নিচ্ছে আর কি।
আমার কোনো কিছু নাই। প্রতিদিনই ভাই আমার গুগলে একটা ওই যে ইমিগ্রেশনের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা আছে, প্রতিদিনই নতুন নতুন আইন আসে, নতুন নতুন আইন হইতেছে, আইনগুলি দিয়ে আমার গুগলে আমার কাছে যায়। এই জন্য আমি এবার অনেক কিছু জানি। যেমন যাই হোক আসি, যে জিনিসটা আসি প্রথমে শুরু করি যে ভাই আগে আমেরিকার মোটামুটি কথা সব ইমিগ্রেশনের কাজ কাম পোস্টপন্ড হয়ে গেছে। মানে মূলত সিটিজেনশিপ সবচেয়ে বেশি দুঃখ লাগতেছে যারা একদম হয়ে রয়েছে সিটিজেনশিপ, মানে পরীক্ষায় পাস করছে, এখন ওথ নিতে হইব। কারণ আমেরিকার সিটিজেনশিপ নিতে হইলে আপনার ওথ নিতে হবে, শপথ নিতে হবে যে আমি আমেরিকার সংবিধান মাইনে তুলবো, এরকম হাত উঁচা করে। আর ওদের যা জাতীয় সঙ্গীত গাইতে হয়, কারণ আমিও করছি তো, আর যে আমি আমেরিকার সংবিধান মাইনে চলবো, আমেরিকার রাষ্ট্রবিরোধী কোনো কাজ নেই, নিয়ে একটা শপথ নিতে হয়। সেই দিনে একটা সার্টিফিকেট দেয়, ওইটাই হলো ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, ওইটাই হলো আমেরিকার সিটিজেনশিপের সার্টিফিকেট। যাই হোক সেটা টোটালি বন্ধ করেছে, স্টপ হয়ে গেছে, কোনো কিছু হবে না। টোটাল পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই যা আছে বিগত 4 বছরে যাও, 4.5 বছর 5 বছরে যাওয়া হয়েছে, পুরো রিএক্সামিন করবো। সব ওয়ার্ক পারমিট দিছে কিংবা গ্রিন কার্ড হচ্ছে, সমস্তগুলি রিএক্সামিন করবো এবং এরা যাচাই বাছাই করবো সে কীভাবে পাইলো, কোন সোর্সে সে গ্রিন কার্ড পাইছে, সেগুলো সে নতুন করে যাচাই বাছাই করবো। সেকেন্ড থিং হলো গিয়া যে মানে ইসের কিনা পলিটিক্যাল অ্যাসাইলাম টোটালি অ্যাপ্লিকেশন রিসিভ করা বন্ধ করে দিচ্ছে, টোটালি 100% অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রথমে তো ছিল শুনছি 19, তারপরে এখন শুনতেছি নাকি আরও কয়েকটা দেশ বাড়াচ্ছে, 30টা দেশের তো টোটালি ভিসাই বন্ধ করে দিচ্ছে। আর সমস্ত ওয়ার্ল্ডে ইমিগ্রেশন ভিসার যত কেস আছে সব এখন স্লো ডাউন হয়ে গেছে। এখন যেটা বিশ্লেষণে যা বুঝলাম শুনলাম যে আমেরিকার ইমিগ্রেশনের সমস্ত কিছুরে বিজি করে রাখছে, যারা বিগত 4-5 বছরে গ্রিন কার্ড পাইছে, ওয়ার্ক পারমিট পেয়েছে, তাদের কেস রিএক্সামিন করার জন্য। তারা কীভাবে আসলো, কী করলো না করলো, এবং তাদেরকে যাদেরই সন্দেহ হবে, যাদেরকে মনে করেন কাগজপত্র দেখে সন্তুষ্ট হবে না এই কমিটি, এই অবস্থায় তাদেরকে আবার নতুন করে ডাকার পরে হয়তো সেদিন নতুন করে শুনানি হবে, শুনানি হলে হয়তো অ্যারেস্ট হয়ে যাবে। তবে যেটা শুনছি যে 1.4 মিলিয়ন অ্যাপ্লিকেশান ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে, আর 1.4 মিলিয়ন এখনো কেসে প্রক্রিয়াধীন আছে। তার মানে প্রায় 3 মিলিয়ন কেস পলিটিক্যাল অ্যাসাইলাম কেস আছে। এখন আর নতুন করে কোনো পলিটিক্যাল অ্যাসাইলাম কেস আপনি ওরা সাবমিট করতে পারবেন না। হয়তো বিভিন্ন লোকের আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো ভাই যারা আমেরিকা থেকে আমেরিকাতে আসবেন বিভিন্ন ওয়েতে, বিভিন্ন দেশ থেকে, হয়তো মনে মনে ভাবতেছেন যে হয়তো আমেরিকা পর্যন্ত যাইতে পারলে ওইখানে গিয়ে অ্যাটলিস্ট পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারলে ওয়ার্ক পারমিট বা ভাই পলিটিক্যাল অ্যাসাইলাম মাঝখানে তো ওয়ার্ক পারমিট তো বন্ধই করে দিচ্ছে, 90 দিনের ভিতরে জাজমেন্ট ছিল, ফাইনাল জাজমেন্ট, কোনো ওয়ার্ক পারমিট আমার কিচ্ছু হবে না। আর গত পরশু দিনের তো 5 তারিখে, আজকে 6 তারিখ না, আজকে কয় তারিখ? যাই হোক গত 5 তারিখ থেকে 5ই ডিসেম্বর থেকে 100% বন্ধ করে দিচ্ছে, কোনো কেস এরা নিবে না। ইভেন আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম, সেই সাইটও বন্ধ করে দিচ্ছে। মানে নতুন করে দাখিল করতে চাইছিলাম আমার এক ফ্রেন্ডের শ্বশুরের জন্য, কিন্তু তাই সেই সাইটে ওরা এখন অ্যাকসেপ্ট করতেছে না। তার মানে মোটামুটি কথা অল ইমিগ্রেশন প্রসেসিং পুরানো যা আছে সবগুলি পোস্টপোন করে রাখছে। তার মানে এই এফেক্টেড হবে যারা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের কিছু এরকম পিছনে পড়ে যাবে। যাই ভাবছিলাম একটা আশার আলো ছিল যে ভেরি সুন হইতেছে, মানে খুব ফাস্ট দ্রুত গতিতে হইতেছে, কিন্তু না, সেই আশায় ঘুরে বালি হয়ে গেল আর কি। যাই হোক আমার মূল কথা, আমার আজকের কথার ভিডিওটা করার উদ্দেশ্য, কারণ এটা তো প্রিন্ট মিডিয়া, টিভি সমস্ত জায়গায় সবাই জানে না। আমার কথার উদ্দেশ্য এই কথাটা কেউ খোলাখুলি বলে না, আমি শুধু এই কথাটাই খোলাখুলি বলতে চাই ভাই, যারা আমেরিকায় নতুন করে আসবেন তারা এখন আসার চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, যদি বেড়াইতে আসেন ইটস ওকে, মোস্ট ওয়েলকাম ভাই, কোনো সমস্যা নাই। ইভেন যদি ফ্লোরিডা আসেন আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনারা যতটুকু পারে আমার সাধ্যের থেকে আমি হেল্প করবো না ঘোরার জন্য, যদি ফ্লোরিডা আসেন। কিন্তু ভাই না, থাকার চিন্তা ভাবনা করে মোটেও আইসেন না, মোটেও চিন্তা ভাবনা করেন না। এটা যেই দেশে আছেন, যারা ব্রাজিল কিংবা সাউথ আমেরিকায়, মানে আমি যাক নাম বলে ফেলাইছি, দক্ষিণ আমেরিকা মহাদেশে যারা আছেন সবাইকে আমি বলবো, সবাই যার যার জায়গায় চুপচাপ বসে থাকেন, সময় একদিন বলবে। কারণ এই দিন না, যেভাবে শুরু করছে এটার একটা শেষ আছে ভাই। কারণ আমি বললাম না ভাই, এই গভর্নমেন্টের কোনো কাজকাম কিছুই নেই ভাই, খালি প্রতিদিনই অভিবাসীকে নিয়ে নতুন নতুন আইন কানুন চালু করতেছে। কী করব, এই দেশের ব্যবসা বাণিজ্য সব স্থবির হয়ে গেছে। গতকালকের নিউজে দেখলাম
1.1 মিলিয়ন লোক বেকার হয়েছে, যেটা করোনার সময় বেকার ছিল। কারণ বেকারত্ব, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাইতেছে, তো লোকজন তো কাজকাম করতেছে না। তো কারণ কাজকাম করবো কীভাবে? মানুষের ভিতরে একটা ভয় আতঙ্ক ঢুকে রয়েছে, অবৈধ লোকরা তো কাজ করতেছে না। আগে তো এই সামনে ছিল, আগে ছিল যদি কেউ অপরাধ করতো তাইলে পুলিশে ধরতো, তাইলে হয়তো ঝামেলা হতো। তাও পুলিশ কোনোদিন কিন্তু ইমিগ্রেশনের স্ট্যাটাস চেক করে না, কিন্তু এখন ভাই সেই দিনটা শেষ হয়ে গেছে। যার কারণে বলি ভাই সবাই একটা আতঙ্কের ভিতরে আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির হয়ে গেছে, ছোটোখাটো ব্যবসা তো প্রায় বন্ধের পথেই চলে গেছে। যাই হোক, মানে 1.1 মিলিয়ন লোক বেকার গত নভেম্বরের কয় তারিখ পর্যন্ত, এটা লেবার ডিপার্টমেন্টের জন্য বলতেছি। আর যার কারণে এই কথাটা আজকে বললাম যে এই দেশেই ভাই 1.1 মিলিয়ন বেকার, আর E3 ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের তো লোক আনবো। আর এটা আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আপনারা স্বর্গের রাজ্যে, বোকার রাজ্যে বাস করেন ভাই। অপেক্ষা করেন ভাই, ধৈর্য ধরেন, ধৈর্য একটা কিছু হবে। কারণ সব জিনিসই শেষ আছে, ওই যে রাতের পরে দিন হবে, মানে দিন হইলে অন্ধকারের পরে কিন্তু আলো ফুটবেই, সে সময় লাগবে। হয়তো নেক্সট 3 বছর হয়তো কিছুই হবে না, কারণ এই দেশের গভর্নমেন্ট তো এরকমই ভাই, কিছুই করার নাই। আবার নতুন করে ওই যে আরেক অফিসার সিনেটর বিল উঠাইতেছে যে ডুয়েল সিটিজেন থাকতে পারবে না, আমেরিকানরা ডুয়েল সিটিজেন থাকতে পারবে না। তার মানে যারা বাংলাদেশি সিটিজেন, মানে কারণ আমেরিকার সিটিজেন এবং ডুয়েল সিটিজেনের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশের সিটিজেন হয়েছেন, তারা কিন্তু আমেরিকার সিটিজেনশিপ, যদি 1 বছর সময় দিছে, 1 বছরের ভিতরে যদি আপনি না করতে পারেন, বিলটা এখনও পাস হয় নাই, সে আইন তুলতেছে, যদি না হন তাহলে কিন্তু আপনার আমেরিকার সিটিজেনশিপ বাতিল হয়ে যাবে। মানে দিন দিন কমপ্লিকেটেড হইতেছে, মানে এটা নিয়ে খুব খুব ভয় লাগে, মধ্যে মধ্যে অনেক ভয় লাগে যে কী হবে, কী পরিস্থিতি। যে আমার মেয়ে তার আমেরিকান সিটিজেন, ওর হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করছে, সেইটা এখন নাকি প্রশ্ন, এখন দেখাইতেছে যে কোনো, আগে তো দেখাইছে 12 মাস 13 মাস, এখন কোনো সময়ই দেখে না, টাইম ফ্রেমই দেখে না, আন্ডার প্রসেসিং, দ্যাটস ইট। মাঝখানে কিন্তু সময় দেখাচ্ছিল, প্রথমে ছিল 15 মাস, তারপর দেখছি 12 মাস, এখন দেখাইতেছে, কালকে চেক করছি, কালকে দেখাইতেছে আন্ডার প্রসেসিং, দ্যাটস ইট। সব কেসে এরকম হবে, আপনি সাবমিট করতে পারেন, আন্ডার প্রসেসিং দেখাবে, তার মানে অফিসিয়ালি সব হেল্ড আপ করে রাখছে। মানে মোট কথায় আমেরিকাতে বিশ্বের কোনো দেশের লোকজনই, কোনো দেশেরই লোকজন, সেটা যেই দেশেরই হোক, পলিটিক্যাল অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারবে না। অন্য মোটামুটি কথা, নতুন করে কোনো ইমিগ্রেশনের কেস তারা নিবে না, এখন যদিও নেয় কোনো টাইম ফ্রেম দিবে না, কারণ আনঅফিসিয়ালি বুঝাই তো যায়, আনঅফিসিয়ালি সব কিছু প্রসপন করে রাখছে। ভিজিট ভিসা হবে, ভিজিট ভিসা কোনো দেশে বন্ধ করবে না, কিছু কিছু ওই লিস্টেড কয়টা দেশ বাদে সব দেশে ভিজিট ভিসা চালু আছে। আর ভিজিট ভিসা নিয়েও আমি একটা, আমার কলম্বিয়া, পানামার US এমবেসিতে, কারণ দীর্ঘ 27 বছর পরে আমেরিকান এমবেসিতে ছিলাম, প্রায় 2-3 ঘন্টা ছিলাম, ওই যে পাসপোর্ট হারাই গেছিলো যার কারণে। তো ওইখান থেকে অনেক কিছু শিখলাম, জানলাম। সেই ইমিগ্রেশন, সেই ট্যুরিস্ট ভিসা নিয়েও কিছু কথা বলতে চাই, কারণ অনেকে অনেক মন্তব্য করেন, অনেক কিছু করেন, সেই নিয়েও যেই বাস্তব যেটা শুনেছি দেখেছি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে আজকে আমি শুধু এই কথাটাই বলতে চাই, বা নতুন করে যারা বাংলাদেশ থেকে আসবেন কিংবা বিশ্বের যে কোনো দেশ থেকে আসবেন, তারা আসার চিন্তা ভাবনাটা না করাই বেটার। আর যদি আসেন, ঘুরতে আসেন, কোনো সমস্যা নেই, লিগ্যালভাবে ঘুরতে আসেন। তবে এই মুহূর্তে আমেরিকায় থাকার জন্য বউ পোলাপান নিয়ে, পরিবার পরিজন নিয়ে ভাই রিস্ক নিয়েন না ভাই, কারণ পরিস্থিতি ভয়াবহ, খুব জটিল ভাই। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ